দেখ, আচ্ছা লাস্ট আমরা ভূগোল কোথা থেকে করেছি বলতো বলতো? সেটা হচ্ছে এই যে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ, ঠিক তো? আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ, ঠিক আছে। তো এই যে আগ্নেয়গিরি কত প্রকার বলতো? বল। তিন প্রকার। কি কি? একটা হলো সুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, জীবিত আগ্নেয়গিরি, জীবিত, জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, ঠিক আছে, বা সক্রিয় আগ্নেয়গিরি, ঠিক আছে। তো এই আগ্নেয়গিরি হচ্ছে, আমরা লাস্ট আগ্নেয়গিরি সম্বন্ধে পড়েছিলাম, তারপরে আ পাহ হো, আজকে যেটা করব সেটা হচ্ছে কি ভূমিকম্প সম্বন্ধে। সেটা কি সম্বন্ধে পড়বো? ভূমিকম্প সম্বন্ধে পড়বো, ঠিক আছে। তো এই যে ভূমিকম্প আমাদের পৃথিবীতে প্রতি মুহূর্তে, মানে এখনো কোথাও না কোথাও কিন্তু ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে। কোথাও না কোথাও অগ্নুৎপাত হচ্ছে আমাদের পুরো পৃথিবীতে, কোথাও না কোথাও অগ্নুৎপাত হচ্ছে, কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে। তো প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কিন্তু কম্পিত হচ্ছে। পৃথিবীর পৃথিবীর হুম পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কিন্তু কেঁপে ওঠে এবং কি হয়? ভূমিকম্প হয়। ভাষাটা বুঝতে পারলি? বুঝতে পারলি? ঠিক আছে। কি বলছে? পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তর, অভ্যন্তর মানে কি? ভিতরে কোন সঞ্চিত শক্তি, মানে ভিতরের কোন সঞ্চিত যদি শক্তি হঠাৎ মুক্ত হয়, মানে ও আছে ধরলে বাঘ এখন ঘুমিয়ে আছে, বাঘকে কে যদি ঘচা মারিস, ও যদি ঠিক আছে, ও যদি একদম পুরো উঠে, তো কি হয় বুঝতে পারছিস ব্যাপারটা? তো বাঘ ধরলে ঘুমিয়ে আছে, ওকে যদি ঘচা মারলে তো তো মহল তো খারাপ করবে, ঠিক না? তো ওরকম হচ্ছে ব্যাপারটা। অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কিন্তু কেঁপে ওঠে, পুরো এলাকা কেঁপে উঠবে, নাকি? পুরো এলাকা কেঁপে উঠবে না? ভূমিকম্প হলে পুরো এলাকা কেঁপে ওঠে এবং হয় কি? ভূমিকম্প হয়, ঠিক আছে। তো আমরা আজকে ভূমিকম্প সম্পর্কে আমরা ডিটেলসটা জানবো, ঠিক আছে। তো ভূমিকম্প হচ্ছে তিন প্রকার, ঠিক আছে। মানে ভূমিকম্পের যে তোর তোর তরঙ্গ, ঠিক আছে। একটা হচ্ছে কি প্রাথমিক তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, ঠিক আছে, যাকে বলা হয় প্রাথমিক ওয়েভ বা প্রাইমারি ওয়েভ বা পি তরঙ্গ বলবো, ঠিক আছে, পি ওয়েভ, ঠিক আছে। একটা হচ্ছে কি তোর দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভ, ঠিক আছে, এস ওয়েভ, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, এস ওয়েভ, ঠিক আছে, বা সেকেন্ডারি ওয়েভ, ঠিক আছে, বুঝতে পারলি? একটা হচ্ছে কি তোর লাস্ট লাভ, তোর পৃষ্ঠ তরঙ্গ, ঠিক আছে। একটা হচ্ছে কি পৃষ্ঠ তরঙ্গ, ভালো করে বুঝবি। তো আমাদের তার আগে জানতে হবে, তরঙ্গ তার আগে জানতে হবে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র, ঠিক আছে। আর ভূমিকম্প তরঙ্গ, ধরে নে এটা আমাদের পৃথিবী, দেখলে এটা আমাদের পৃথিবী, ঠিক আছে। ধরে এই জায়গাটা পৃথিবীর ভিতরে, মানে অভ্যন্তরে তো ভূমিকম্পের উৎপাত হয় কিনা, ধরে এই জায়গায় দুটা পাত একদম পুরো মুখোমুখি হলো, ঠিক আছে। এই জায়গাটায় ভূমিকম্পের উৎপত্তি হলো, কি হলো এই জায়গায়। তো এটাকে হবে কি বলতো? ভূমিকম্পের কেন্দ্র, ঠিক আছে। এটা হবে কি, আমি ডাইরেক্ট বলছি ভূমিকম্পের কেন্দ্র, ঠিক আছে। এটা হবে কি কার কেন্দ্র বাবু? ভূমিকম্পের কেন্দ্র, ঠিক আছে, ভূমিকম্পের কেন্দ্র। তো এখানে কেন্দ্রটা, মানে এখানে উৎপত্তি হলো, মানে এই যে কাঁপলো কিনা, এখানে উৎপত্তি হলো। এই কেন্দ্র, এটা হচ্ছে মেন কেন্দ্র, এটা প্রথমে আস্তে 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 এই জায়গাটায় আসে, বুঝতে পারলি? এই জায়গাটায় আসে। এটাকে, মানে এটা হচ্ছে পৃথিবীর উপরে, ধরেন এখানে রাজা বসে আছে, ঠিক আছে, হ্যাঁ রাজা এখানে বসে আছে, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। আমরা পৃথিবীর উপরে আছি, ঠিক আছে। এটা কে বসে আছে রে? ভীম সিং, রাজা ভীম সিং, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, উপকেন্দ্র বলবো। এটা যদি কেন্দ্র হয় এটা হবে কি উপকেন্দ্র। এটা কি হবে বাবু, উপকেন্দ্র হবে। বুঝতে পারলি, ভূমিকম্প যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় বা উদ্ভব হয় সেটাকে আমরা কি বলবো, ভূমিকম্পের কেন্দ্র বলবো। আর যেখানে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে আমাদের প্রথম অনুভব হয় ভূপৃষ্ঠে, সেটাকে আমরা কি বলবো, উপকেন্দ্র বলবো। এই যে উপকেন্দ্র হয় রে, যেরকম উপকেন্দ্র থেকে এই এখানে রাজা কিভাবে বুঝতে পারবে, এখানে কিন্তু ভূমিকম্পটা হলো, কিন্তু রাজা কিভাবে কারণ এখান থেকে না ওয়েভের মতো, মানে তোর এই দাঁড়া, এই ওয়েভ মানে আস্তে আস্তে এখানে বেশি হবে, তারপর আস্তে আস্তে কম হবে না, এই তরঙ্গের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের চারিদিকে ছড়িয়ে যায়। বুঝতে পারলি, বুঝা গেল কি, এটা হচ্ছে ভূকম্প তরঙ্গ বলা হয়। কি বলা হয়, ভূমিকম্পের ফলে তোর ভূমিকম্পের ফলে কি হয়, উদ্ভূত শক্তি কেন্দ্র থেকে উপকেন্দ্রে এবং পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়লে এটাকে বলবো ভূকম্প তরঙ্গ বলবো। কি বলবো রে বাবু, বুঝতে পারলি, বুঝা গেল? তাহলে কেন্দ্র, উপকেন্দ্র আর ভূকম্প তরঙ্গ বুঝা গেল, ক্লিয়ার একদম। তারপরে দেখ আমরা, তারপরে আমরা কি বলছিলাম, প্রাথমিক তরঙ্গ। এই যে প্রাথমিক ওয়েভ, ঠিক আছে, বা প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ, এর সব থেকে মানে বেগটা হচ্ছে বেশি, সব থেকে প্রাথমিক তরঙ্গের সব থেকে দ্রুত বেগে চলা। কত বেগ বলতো, প্রাথমিক ওয়েভের বেগ হচ্ছে তোর 6 কিমি পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 6 কিমি। ভাবতে পারছিস প্রাথমিক ওয়েভটা, 38 সেকেন্ডে শিলিগুড়ি। বাহ, হিসাব করে নিলি, ভেরি গুড। তো 38 সেকেন্ডে তুই শিলিগুড়ি পৌঁছে যাবি। ভাবতে পারছিস এত গতিতে এই প্রাথমিক ওয়েভটা কাজ করে, বুঝতে পারলি। তারপর হচ্ছে কি, এই তরঙ্গে ভূপৃষ্ঠে যে মানে এই তরঙ্গ, এই যে প্রাথমিক ওয়েভটা আছে কিনা, পি ওয়েভটা, আমরা মানে একটু আগে পড়েছিলাম যে পি তরঙ্গটা সবার মধ্য দিয়ে যেতে পারে, কঠিন তরল গ্যাসীয় সবার মধ্য দিয়ে যেতে পারে পি তরঙ্গটা, সবার। তোকে যদি বলে কোন তরঙ্গ ভূ অভ্যন্তরে সবার মধ্যে যেতে পারে, বলতো পি তরঙ্গ, ঠিক আছে, বা প্রাথমিক তরঙ্গ। এর বেগ হচ্ছে কত, 6 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় তরঙ্গ। দ্বিতীয় পর্যায়ের তরঙ্গটা হচ্ছে কি, এর গতি কত বলতে পারবে, 3 থেকে 5 বা 4, 3 থেকে 5 কিমি পার সেকেন্ড, ঠিক আছে, 3 থেকে 5 কিমি মানে ভাবতে পারছিস 3 থেকে 5 কিমি পার সেকেন্ড, মানে কিলোমিটার সেকেন্ডে টুক করে হলো, বাস চলে গেল। ভাবতে পারছিস। আর এখানে এই তরঙ্গটা দুটার মধ্য দিয়ে যেতে পারে না, সেটা হচ্ছে কি বলতে পারবো, একটা হচ্ছে তরল আর গ্যাসীয়। এই তরল আর গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এটা যেতে পারে না, ঠিক আছে। এটা কি হবে, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তোকে যদি বলে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ কার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, একটা হবে তরল, একটা গ্যাসীয়, ঠিক আছে, একটা তরল একটা গ্যাসীয়। তো দ্বিতীয় পর্যায়ের তরঙ্গটা হচ্ছে কি, বুঝতে পারলি না। তারপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে যে লাস্ট যে তরঙ্গটা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। দুটা তরঙ্গ আছে, একটা হচ্ছে কি লাভ তরঙ্গ, একটা হচ্ছে কি র্যালে তরঙ্গ। একটা লাভ তরঙ্গ, একটা, এই যে দুটা তরঙ্গ আছে, মানে এটা কি হয় বলতো, এটা ভূমিকম্পের ভূপৃষ্ঠের উপরে আছে। যেরকম তুই কোনো পুকুরে টুক করে ছাড়লে কি বলতো, একটা ঢিল চললি, তো আস্তে আস্তে চারিদিকে চলে যাচ্ছে না, ওটা হচ্ছে লাভ তরঙ্গ আর রেলে তরঙ্গ, ঠিক আছে, ওই তরঙ্গটাকে বোঝাচ্ছে। এই তরঙ্গটা থেকেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে ভূপৃষ্ঠে এত ক্ষয়ক্ষতি কোন তরঙ্গ থেকে, এই লাভ তরঙ্গ আর রেলে। এখানে এর গতি হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, ঠিক আছে, 3 থেকে 4 কিমি, ঠিক আছে, 3 থেকে 4 কিমি পার সেকেন্ড। লাভ তরঙ্গ আর রেলে তরঙ্গ। তোকে যদি বলে ভূমিকম্পের কোন তরঙ্গে ভূপৃষ্ঠে সব থেকে ক্ষয়ক্ষতি, এই যে এই মালগুলো আছে কিনা, এরা ভিতরে কাজ করছে, ভিতরে স্পিড এদের বেশি, ভিতরে এদের সম্পর্ক এতটা স্পিড এদের ভিতরে, কিন্তু উপরে হচ্ছে লাভ তরঙ্গ আর রেলে তরঙ্গ, এরা উপরে ক্ষয়ক্ষতি করে। এদের যে তরঙ্গটা মানে এরা যদি বেশি হতো একদম পুরো, বুঝতে পারছিস তো ব্যাপারটা, ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে, ধ্বংস। আর বেশিরভাগ ক্ষয়ক্ষতি, তোকে যদি বলে বেশিরভাগ ক্ষয়ক্ষতি কোন তরঙ্গ করে, কি বলবি, লাভ তরঙ্গ আর
হ্যাঁ, রেলে তরঙ্গ। আচ্ছা, এখান থেকে এরপরে আরেকটা, এই যে আমরা ভূমিকম্পটা বললাম ভালো করে, তো আরেকটা জিনিস হচ্ছে কি ভূমিকম্প, তোকে যদি বলে দুটা কোশ্চেন প্রায় দিয়ে থাকে, খুব পছন্দ তোদের স্কুল, ঠিক আছে, দুটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবেই, এটা শুধু পাতি কোশ্চেন, সেটা হচ্ছে কি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি বলতে পারবি? কি হবে? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে কি বল? সিসমোগ্রাফ। কি রে? সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? কম্পন। ভূমিকম্পের কম্পন মাপার যন্ত্র, এই কম্পনটা মাপার যন্ত্র রিক্টার স্কেল। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। কি রে? সিসমোগ্রাফ, ঠিক আছে। আর রিক্টার স্কেল, দুটা কিন্তু কনফিউজ হয়ে যাবে, কিন্তু কোনটা কি মাপার, দুটাই কিন্তু ভূমিকম্প সংক্রান্ত জড়িত, ঠিক আছে। তো একটা থেকে রিক্টার স্কেল, রিক্টার স্কেল, এটা হচ্ছে ভূমিকম্পের কম্পন মাপবে। এই একটা হচ্ছে ভূমিকম্পের কম্পন মাপবে, আর একটা হচ্ছে কি ভূমিকম্পের তোর কি ভূমিকম্পটা মাপবে, বুঝতে পারলি? একটা হচ্ছে কি ভূমিকম্প মাপবে, একটা হচ্ছে ভূমিকম্পের কম্পন। তো এই যে সিসমোগ্রাফ কি হবে? ভূমিকম্প মাপবে, আর ভূমিকম্পের কম্পন, এই যে ভূমিকম্প বলতো, এই ধরনের এই যে ভূমিকম্পরে এরকম দেখিস নি, এরকম মাপে না, এই যে এরকম অপারেশন থেকে দেখিস নি, মানে এই যে এটা মানে কি বেশি, ঠিক আছে, এটা মানে বেশি। ভালো করে বুঝ, আমাদের যে ভূমিকম্পে আছে, তো 0 থেকে 10 পর্যন্ত আছে, বুঝতে পারলি? স্কেলটা যে আছে, কোন স্কেলটা বলতো, এই সিসমোগ্রাফ যে স্কেলটা আছে 0 থেকে 10 অব্দি, ঠিক আছে। তো ছ ছয়ের যদি বেশি হয়, ছয়ের যদি বেশি হয়, ঠিক আছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়। ছয়ের বেশি হলে যদি রিক্টার স্কেলে, সরি, সিসমোগ্রাফে, হ্যাঁ, যদি ছয়ের বেশি দেখা যায় তাহলে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। কি হয়? প্রচন্ড ক্ষয়ক্ষতি। আর যদি ছয়ের কম হয় তো ক্ষতি হয়, কিন্তু কম সম ক্ষতি। এবং আমার তোরা তো দেখেছিস ভূমিকম্প, মনে হয় দেখেছিস? দেখিসনি? ও হয়েছে, কিন্তু তোরা অনুভব করতে পারিস না। কিন্তু আমি একবার যখন ছোট ছিলাম, ধরে নে তোর মতোই ছিলাম, ঠিক আছে, তো তখন গ্রামের বাড়িতে দেখছি হিলছে, তো পুরো 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ছিল, পুরো ফ্যান ট্যান হিলছে। হ্যাঁ, অত হবে না, ঘরটা ভেঙে যেত, অত ছিল না, ধরলে 4-5 ছিল, বুঝতে পারলি? 4-5 ছিল, দিয়ে সবাই দেখি মানে আহ, গ্রামের ভাষা বলছে ভূচাল, ভূচাল। গ্রামের ভাষা কি বলছে বলতো? এ ভূচাল আসলো রে, ভূচাল আসলো রে, ভূচাল আসলো রে, ঠিক আছে। সবাই দেখছি রাস্তায় নেমে গেছে, হ্যাঁ, সবাই একদম ভয়ে, মানে ইয়ে হয়েছে। ওই মুহূর্তটা ছিল সেই ইন্টারেস্টিং ছিল, মানে কখন যে মাটি ফাটবে কেউ জানতো না, ঠিক আছে। ওই মুহূর্ত সেই ছিল, কিন্তু গ্রামে ছিলাম তখন, ছোট, ভয় লেগে গেল। ঠিক আছে, তো ছয়ের বেশি হলে ক্ষয়ক্ষতি হবে, ছয় কম হলে ক্ষয়ক্ষতি হবে না। তো এরকম, হ্যাঁ, কম হবে। দেখ, এরকম 1960 সালে, কত খ্রিস্টাব্দে? 1960 খ্রিস্টাব্দে চিলির, দেশটা ছিল কি? চিলি। চিলির মানে কোথায় জায়গার নাম ছিল, চিলিতে ভূমিকম্প হয়েছিল। এর মান ছিল কত, বুঝতে পারবি? মানে বলতে পারবি? 8.5। ভাবতে পারছিস কি হবে ক্ষয়ক্ষতি, মানে কি হারে ক্ষয়ক্ষতিটা হবে ভাবা যায়? 8.5 হয়েছিল চিলিতে, পুরো ধ্বংস হয়ে গেছিল, পুরো মাটির সাথে লুটে গেছিল, তো মানে কিচ্ছু ছিল না, সব মাটির সাথে লুটোপুটি হয়ে গেছিল চিলিতে। তারপর এটা হয়েছিল কত বলতো? 1906। হ্যাঁ, কত রে? ও সরি, 1960। আর একটা হয়েছিল 1906, ঠিক আছে। 1906 হয়েছিল কোথায়? এই সান ফ্রান্সিসকো শহরে পুরো ধ্বংস হয়ে গেছিল, পুরো কি হয়েছিল? ধ্বংস হয়ে গেছিল, ঠিক আছে। তো এক জিনিস দেখ, যে পৃথিবীর অধিকাংশ যে ভূমিকম্প বা ভূমিকম্প কেন হচ্ছে, অগ্নিগিরি উৎপাদন হলে পৃথিবীর অধিকাংশ অগ্নিগিরি যে হচ্ছে, একটা বলয় আছে, বিভিন্ন ধরনের বলয় আছে, বুঝতে পারলি? বিভিন্ন ধরনের বলয় আছে। তো সব থেকে বেশি যে অগ্নিগিরিটা হচ্ছে কিনা, অগ্নি উৎপাদ হচ্ছে, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিয় বলয়। কত? প্রশান্ত আগ্নেয় বলয়, ঠিক আছে। এখানে প্রায় 70% অগ্নি উৎপাত হচ্ছে। কত? 70% ভূমিকম্প হচ্ছে এখানে, ঠিক আছে। 70% কোথায়? প্রশান্ত মহাসাগরীয় অগ্নিয় বলয়ে প্রায় 70% ভূমিকম্প হচ্ছে। আচ্ছা, তোরা দেখেছিস সুনামি? দেখেছিস সুনামি? দেখিস টিভিতে দেখেছিস? সুনামি মানে কি বলতো? এই বড় বিল্ডিং, ধরলে একটা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং, ওর উঁচু করে তোর আগে দিক থেকে জল আসছে, তুই ভাব তখন তুই কি করবি বলতো? দৌড়াবি, কোথায় দৌড়াবি? তোকে সেকেন্ডের মধ্যে দৌড়াই দিবে তো, তখন দৌড়াবি তুই।
ওটা হচ্ছে সুনামির ধরনের সমুদ্র, একটা ভিডিও আছে, ভিডিও সমুদ্র থেকে আসছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ফলে ভূমিকম্পের ফলে হচ্ছে সুনামি। দেখ 26শে ডিসেম্বর 2008 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যে মানে যে জিনিসটা হয়েছিল কিনা, তোর দ্বারা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রশান্ত অগ্নিমিত্র বলে বললাম, ঠিক আছে। আচ্ছা, 26শে ডিসেম্বর 2004 সালে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভারত মহাসাগরীয় পাত এবং বার্মা পাতের সংঘর্ষের ফলে রিক্টার স্কেলে কত ছিল বলতো? 8.9। কত ছিল রে? 8.9 ছিল, ঠিক আছে। কোথায়? এটা আরো খাতারনাক, এটা সুনামি হয়েছিল, এটা এর ফলে কি হয়েছিল? সুনামি হয়েছিল, এটা আরো খাতারনাক, ঠিক আছে। তো কত? 8.9 মাত্রায় ভূমিকম্প এবং ভয়ঙ্কর জলাশয়, মানে এত উঁচুতে জল আসতো কিনা, সুনামি হয়েছিল। প্রায় 11টা দেশের প্রায় 3 লাখ মানুষ মারা গেছিল। কত লাখ? 3 লক্ষ মানুষ এটার জন্য মারা গেছিল। কত ভূমিকম্পটা ভাবতে পারছিস? 8.9 ভূমিকম্প যদি হয় রে, সমুদ্র জল থাকবে, ও তো পাগল হয়ে যাবে, একদম পাগল, মানে পুরো পাগল হয়ে যাবে কোথাকার। এই 8.9 যদি ভূমিকম্পে আসে রিক্টার স্কেলে, পুরো পাগল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লাস্ট আমরা একটা বলে দিই, বেশি ভিডিও বড় করবো না বা বেশি ক্লাস করবো না, ঠিক আছে। তো যদি ভূমিকম্প হয় তা প্রথমে কি করবি বলতো? যত তাড়াতাড়ি বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায়, বলে দিচ্ছি কিন্তু সবাইকে, যদি ভূমিকম্প হয়, ভূচার আছে রে, মারবি চিচিয়ে দৌড় গিয়ে রাস্তায় গিয়ে একদম খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে খোলা জায়গায় যদি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না হয়, দাঁড়া একটু, আই বস বস, যদি সম্ভব না, তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা সব ধরে টেবিল আছে, টেবিলের ভিতরে ঢুকে গেলি, ঠিক আছে। যদি ভূচাল হয়, তো ভূমিকম্প হয়, টেবিলের ভিতরে ঢুকে গেলি, ঠিক আছে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সবসময় সিঁড়ি বা বারান্দা লিফট ব্যবহার করলে হবে না, ব্যবহার করলে হবে না। বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে, বুঝতে পারলি? তো এই কয়েকটা জিনিস কিন্তু ভালো করে তোরা পড়ে নিবি। বইগুলো দেখাচ্ছিস?